আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আজকে সালাম। আমি একটু ভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। সেটা হলো যে আমরা আমাদের দেশে তো দেখি খুব পটেনশিয়াল ওয়ালা অনেক লোক থাকে। তারা বাংলাদেশে খুবই একজন যোগ্য মানুষ ছিল। তাদের অনেকের আছে যে মাস্টার্স করা আছে, পিএইচডি করা আছে বা আরো অন্যান্য যোগ্যতা আছে। তো যতই বলা হোক যে বাংলাদেশ নিরাপদ দেশ, কিন্তু আমরা তো জানি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কতটা টালমাটাল। তো হয়তোবা তারা আসলেই সত্যিকার কারণে বাংলাদেশে টিকতে না পেরে এই দেশে চলে এসেছে। কিন্তু এখন নতুন দেশ, নতুন নিয়ম কানুন, বাংলাদেশের অনেক কিছুই এখানে আর এপ্লাই করতে পারছে না বা ভাষার দিক দিয়েও তারা অনেকটা পিছানো। তো এখন আপনার কি তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা যে তারা তাদের যোগ্যতাটা ইতালিতে কিভাবে কাজে লাগাতে পারে? সাদুল, ধন্যবাদ তোমার এই প্রশ্নের জন্য। আসলে দেখো, আমরা আসলে মানসিক চাপে, ফাইন্যান্সিয়াল চাপে, পরিবারের চাপে অথবা রাজনৈতিক চাপে দেশ ছাড়ি। দেশে যদি আমাদের ভালো ক্যারিয়ার থাকতো, আমরা দেশেই থাকতাম। হ্যাঁ, হয়তো ক্যারিয়ার আছে, কিন্তু সবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নাই। যে কারণে আমরা আসলে অ্যাব্রোডে ছুটি, পড়াশোনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দিন শেষে আমরা যখন অ্যাব্রোড চলে আসি, তখন আরেকটা জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়। সেই অধ্যায়টা যদি আমরা টিকতে না পারি, তখন আমরা ইউরোপের বিভিন্ন দেশে দৌড়াই, বিভিন্ন দেশে চলে আসি। তো আমি আসলে পার্টিকুলার ইতালিতে আগত ভাইদের জন্যই আসলে বলবো, যাদেরকে নিয়ে আসলে আম, ইতালির বর্তমান আইন ইত্যাদি এই যে যে ব্যাপারগুলো চলছে, তারা ইতালিতে আসার পরে ওই যে মাস্টার্স করা, পিএইচডি করা ভাইরা, অথবা ভালো একটা প্রফেশনে, ব্যাংকের কোনো একটা ভালো পোস্টে থাকা যে ভাইগুলো শেষ পর্যন্ত ইতালিতে এসে রাজনৈতিক আশ্রয় অথবা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আওতায় চলে যাওয়া, তারপর একটা অনেক বড় সময় ধরে দেশে না ফেরত যাওয়া, ওই যে যে কেরিয়ারটা ছিল ওইখানেই শেষ, তারপরে আবার কবে শুরু হবে, টাকা ইনকামের ধান্দা, পরিবার দেশে আছে, এই যে যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আসলে ওরা একটা ফ্রাস্ট্রেশনে ভোগে। তখন আসলে ওই যে যে প্রফেশনে সে ছিল, সেই জায়গাটাতে সে ফিরে যেতে পারে না, কারণ হয়তো বা ওই ভাষাগত দুর্বলতা, ডকুমেন্ট ঠিকঠাক না হওয়া। তুমি হয়তো এই জিনিসটা জানবা, ধরো আম, কোনো একটা মানুষ সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে হয়তো দেশে সার্টিফাইড, কিন্তু ইতালিতে আসার পরে তার ডকুমেন্ট না হওয়ার কারণে ভালো কোনো কোম্পানিতে সে কাজেও যেতে পারছে না। একটা রিকোয়েস্ট আজিলুর সৌজন্য 6 মাসের একটা পেরমেসো, সেটা অনেক কোম্পানি নিতে চায় না, হয়তোবা তাদের ইলেকট্রনিক ডকুমেন্ট চায়, হয়তোবা তার যোগ্যতা আছে, ডকুমেন্টের কারণে সে হয়তো কোনো একটা জায়গায় আটকানো। তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি খুব রিসেন্টলি একটা কমেন্ট পড়তে পড়তে দেখলাম, আহমেদ সুবেল নামে একটা ভাই। ভাইয়ের আসলেই কি শেফের কোনো অভিজ্ঞতা ছিল কিনা বিগত সময়গুলোতে জানা নাই, তবে রিসেন্টলি দেখলাম ইতালিয়ান গভর্নমেন্টের কোনো একটা জায়গা থেকে তাকে পুরস্কৃত করা। এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। তার মানে কি, তুমি আসলেই যদি যোগ্য লোক হও, তুমি তোমাকে বিয়ে করে ফেলতে পারবা সেই যোগ্যতার কারণে। তার মানে হচ্ছে, তুমি যদি কোনো কারণে আসলে প্রফেশনালি দেশে কোনো একটা পেশায় নিজেকে নিয়োজিত রেখে ওই সার্টিফাইড বা ওই যে কাজের অভিজ্ঞতা এগুলো নিয়ে যদি তুমি বাইরে আসো, তোমার শুধু অপেক্ষা ডকুমেন্ট হওয়া, তারপরের যে জীবনটা সেটা কিন্তু সেই জীবনটা যেটা তুমি অনেকদিন আগে পরিকল্পনা করছিলা পরিবারের সাথে ইত্যাদি ইত্যাদি। তো এই ভাইয়ের এক্সাম্পল দিতে গিয়ে আমি বললাম, আমাদের বেশ কিছু ভাই আছে যাদেরকে নাম নিতে আমার আসলে গর্ববোধ করি আমি। আহ, সর্দার নান্নু নামে একটা ভাই, সে উম, তার এখনো পর্যন্ত কমিশনই হয় নাই। সে আমাদের খুব পুরনো একজন ক্লায়েন্ট। খুব রিসেন্টলি দেখলাম যে সে একটা কোর্স করলো, সেটা হচ্ছে গিয়ে তোমার ওই হেয়ার স্টাইলের উপরে। হুম। তার পরিকল্পনা হচ্ছে সে নিজে আওতনম হয়ে সে আরো কয়েকজনের সাথে কাজ করবে, মানে ও একজন মালিক হবে এবং তার অধীনে আরো 2-3 জনকে চাকরি দিবে। এই যে যে চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু আসলে মানে যোগ্যতা বা যোগ্যতার কথা যদি বলি, প্রশংসার দাবিদার। তো আসলে তুমি যদি কোনো জায়গাতে নিজেকে আত্মবিশ্বাসী মনে করো যে এই প্রফেশনটা তোমার, তুমি ঘুরে ফিরে সেই জায়গাতে আসবা, তার মানে হচ্ছে আসলে হোপলেস না হওয়া। আসি ইতালিতে বা ইউরোপে যেই দেশেই যাই, আমরা প্রথমত চিন্তা করবো সেই দেশের ভাষাকে সম্মান করা, কালচারকে সম্মান করা, ওই অনুযায়ী আইন মেনে চলা, ডকুমেন্ট করা, বৈধভাবে বসবাস করা, বৈধভাবে কাজ করা, এবং আমি যেই কারণে যোগ্য সেই জায়গাটা থেকে আমাকে নিয়ে আসা। তার মানে তুমি যদি কোনো কিচেন পোর্টার হিসেবে বা লাভা প্রার্থী হিসেবে ঢুকো, তোমার টার্গেট থাকবে সেফ হয়ে বেরোনো। এই যে যে ব্যাপারগুলো, এগুলো মেন্টালিটি তোমার রাখলে অবশ্যই তুমি একটা জায়গায় নিজেকে দেখতে পারবা। এই ব্যাপারগুলো খুবই ভালো। আমরা মনে করি যে আসলে আশা হওয়ার কিছু নাই, তুমি চাইলেই তোমার ওই যোগ্যতাকে সামনে আনতে পারবা একটা সময়। জি, আপনি তো খুব ভালো বললেন। আসলে আপনি কিছু ভাইদের নাম নিলেন, তাদের অর্জনের কথা বললেন। এটা এটা তো শুধুমাত্র তাদের অর্জন না, আমাদের অর্জন সামগ্রিকভাবে। অবশ্যই। বাংলাদেশের একটা নাম ফুটলো। আসলে আপনার আমার কাছে মাথায় একটা কথা ঘুরছিল যে গোবর যতই থাকুক, পদ্ম যেখানে ফোটার পদ্ম ফুটবেই। পদ্ম অন্য কোনো কিছুর জন্য থেমে থাকবে না। তুমি, সরি, তোমাকে আবার একটু থামাই দেই। ব্যাপার হচ্ছে, দেখো, ইতালিয়ান রেস্টুরেন্ট গুলোতে
আমরা এই কাজ করি বাংলাদেশিরা, আমাদের কিন্তু অনেক সুনাম, আমরা শেফ হিসেবে আছি, আমরা অনেক জায়গাতে, আমরা তোমার অন্যান্য যে যতগুলো লেভেল আছে সব জায়গাতে আমাদের আছে। কিন্তু আমাদের পরিচিতি না থাকার পিছনে কারণ হচ্ছে এটাই, আমরা আসলে না ওই লাইমলাইটে আসতে চাই না, অথবা আমাদের ভাষাগত দুর্বলতার কারণে। তো এই যে দুই একটা এক্সাম্পল, আমার মনে হয় এগুলো অনেক ইয়াং জেনারেশনকে আরো বেশি তোমার Inspire ইন্সপায়ার করবে যে হ্যাঁ, প্রফেশনটাতে তুমি তোমার ওই জায়গাটা রাখো, আত্মবিশ্বাস রাখো, তোমাকে সত্যিকার অর্থে এখানে আনবেই কোনো না কোনো ভাবে। জি।